বাংলার গল্পভূমির একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়া। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমাদের গল্প একটি সাইকো থ্রিলার, অনিশ দেবের লেখা তুমি যখন থাকবে না। আসুন তাহলে গল্পটাকে শুরু করছি। তখন আমার জীবনটা কিরকম হবে নম্রতা? নম্রতা কোনো উত্তর দিল না কারণ আমি ওর সঙ্গে মনে মনে কথা বলছিলাম। ও এখন নেই, অফিসের কাছে বেঙ্গালুরু গেছে, 3 দিন পর ফিরবে। সুতরাং ফ্ল্যাটে আমি একা একাই নম্রতার সঙ্গে কথা বলছি। আর ও থাকা না থাকার তফাৎটা বুঝতে চাইছি। আমি রান্না করতে জানি না, তাহলে রান্না লোকের ওপর ভরসা করতে হবে, আর কখনো সখনো হোটেলে রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নিতে হবে। অসুবিধে একটু হলেও সেটা আমাকে ম্যানেজ করে নিতে হবে। জামা কাপড় কাচা বা ইস্ত্রি করা নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। এখন যেভাবে চলছে তখনও সেইভাবেই চলবে। মোড়ের মাথায় লন্ড্রি। আর আর কি অসুবিধা হবে আমার? এটা ঠিক যে রোজকার জীবন একটু ফাঁকা লাগবে, আর আমার যৌবনও একটু ফাঁকা লাগবে। বিছানায় একা একা শুতে হবে, পাশের স্পটটা ফাঁকা থাকবে। এই তো গেল অসুবিধের দিক, কিন্তু সুবিধের দিকগুলো? সুবিধের দিকগুলো নয়, একটা মাত্রই দিক, কিন্তু সেটাই অনেক। সেই সুবিধেটা না পেলে আমি তিলে তিলে শেষ হয়ে যাব। 1 কোটি ঘুনো পোকা আমার ভেতর থেকে কাটছে, কুট কুট করে কাটছে। 1 সেকেন্ডের জন্য থামছে না, ওদের থামানো যাচ্ছে না। ওরা থামলেই আমি হাঁফ ছেড়ে বাঁচব, আবার ঠিকভাবে বুক ভরে শ্বাস নিতে পারবো না। ঘুণ পোকাগুলোকে যেভাবেই হোক থামাতেই হবে। এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল। স্পেশাল রিংটোন শুনে বুঝলাম অস্তিমানের ফোন। অস্তিমান সরকার, আমার আর নম্রতার খুব ভালো বন্ধু। হ্যালো, বল। এই তিমির, নম্রতা কবে ব্যাক করবে মনে আছে? কেন, তুই জানিস না? জানতাম, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে। নকরা না করে বল না। নকরা আমি করছি না তুই? কথাটা মনে মনে বলার পর কয়েকটা কাঁচা খিস্তি পরপর উকি দিয়ে গেল। 4 অক্ষর আর 2 অক্ষরের সব বাচ্চা বাচ্চা শব্দ। কারণ অস্তিমান সব জানে, তবুও ন্যাকা চৈতন্য সাজছে। আজ বুধবার, নম্রতা শুক্রবার ফিরবে, সেটাই অস্তিমানকে বললাম। ও ফ্রাইডে রাতে ফিরবে। একটু থেমে জিজ্ঞেস করলাম, কেন? আরে, অফিসে আমার একটা প্রোমো হয়েছে, তাই নম্রতা ফিরলে তোর ফ্ল্যাটে গিয়ে 3জন মিলে একটু হইচই করব, সেলিব্রেট করব। আমি ট্রিট দেব, ওকে? আমি হাসলাম, বললাম, কংগ্রাচুলেশনস। তোর প্রোমোগুলো রেকারিং ফ্যাশনের মতো চলতেই থাকুক, তাহলে আমাদের হইচইগুলো স্মুথলি চলতে থাকবে। আমার কথাগুলোয় হাসির ছোঁয়া লাগানোর চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না সেগুলো চোপসানো ঠান্ডা লুচির মতো নিতিয়ে গেল। তিমির, তাহলে শনিবার সন্ধেবেলা তোর ফ্ল্যাটে যাচ্ছি। খাবার দাবারের ব্যবস্থা নিয়ে পরে তোরা নম্রতার সঙ্গে ডিসকাশন করে নেব। তারপর আইকিউতে ফোন করে ফাইনাল মেনু জানিয়ে দেব। ওরা ঝটাকসে হোম ডেলিভারি করে দেবে। আমি শব্দ করে হাসলাম। সত্যি, সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করতে অস্তিমান সরকারের জবাব নেই। আর এইসব সেলিব্রেশনের ছুতোয় অস্তিমান আমাদের দুজনের সংসারে গায়ে পড়ে ভিড়ে যায়। আমি জানি আসলে ও নম্রতার কাছাকাছি থাকতে ভালোবাসে। আদরে পোষা বেড়াল যেমন তার মালকিনের গা ঘেঁষে থাকতে চায়, ঠিক সেই রকম। ওকে অস্তিমান বলবো না মুস্তিমান বলবো সেটা ভেবে ভেবে আমি কনফিউজ হয়ে যাই।
ঠিক আছে, স্যাটারডে ইভিনিং ফোনে বললাম। আমার গলাটা একটু হুঁচুট খেয়ে গেল বোধহয়। অস্তিমান বলল, কিরে, তুই কনফিউজড নাকি? তোর গলাটা কেমন কেরোসিন লাগছে। না না, ঠিক আছে। ফোন কেটে দিয়ে ভাবতে শুরু করলাম। অস্তিমান টের পেল কি করে আমি কনফিউজড? আসলে আমার নামের মধ্যেই কনফিউশন আর কন্ট্রাডিকশন। তিমির কিরণ। তিমিরের আবার কিরণ হয় নাকি? সালা সোনার পাথর বাটি না কাটালের আমসত্ব? কে যে নামটা রেখেছিল, মা না বাবা, জানি না। আমার এই কনফিউজড জীবনটার জন্যই কি এই নামটা দায়ী? যাকগে, আবার নম্রতার কথা ভাবা যাক। ওর সঙ্গে বিয়ে হয়েছে 6 বছর। তার আগে আমরা একসঙ্গে চাকরি করেছি 2.5 বছর মতো, একটা সফটওয়্যার কোম্পানিতে। কোম্পানিটা তেমন বড় কিছু ছিল না, কিন্তু তার ডিরেক্টররা কথায় কথায় নিজেদের গলা ভারী করে এমএনসি বলে হাজির করত, বড় বড় ডায়লগ মারত। নম্রতা টেকনিক্যালি অনেক শার্প, আর কি করে চটপট রাইজ করতে হয় ঠিক জানে। আমার টিমে কাজ করতে করতে খুব অল্প সময়ের মধ্যে ও জিএল মানে গ্রুপ লিডার হয়ে গেল। কাজের মধ্যে মেলামেশায় ওর সঙ্গে আমার তুই তুই রিলেশন হয়ে গেছিল। তারপর কি একটা কারিগরিতে সেটা রিলেশনে দাঁড়িয়ে গেল। আমাদের কথাবার্তা কখনো তুই তুই, কখনো তুমি তুমি স্টাইলে টার্ন নিল। এক সময় খুব সাদামাটাভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। তখন অস্তিমান পিকচারে ছিল না। বিয়ের পর আমার ছোটো এমএনসি কোম্পানি ছেড়ে সত্যিকারের একটা হাইফাই এমএনসিতে জয়েন করলো নম্রতা। সেটাও অবশ্য সফটওয়্যার কোম্পানি, এবং সেটাকে এক ডাকে সবাই চেনে। তাছাড়া স্যালারিও দারুণ হাইফাই। কটা দিন আমি বেশ ডিপ্রেশনে ভুগলাম। রাতের অন্ধকারে আমাকে আদর করতে করতে অনেক উল্টেস দিল নম্রতা। ডিপ্রেশন কাটাতে অনেক চেষ্টা করলো। তিমির, প্লিজ, ব্যাপারটা তুমি সিরিয়াসলি বোঝার চেষ্টা করো। প্রথম কথা, হাজব্যান্ড ওয়াইফ একই কোম্পানিতে জব করাটা ঠিক না। ওতে অনেক প্রবলেম হয়। আয়, আমার কাছে আয়, দেখি তোর মুখটা এখানে। আ আ আরেকদিন রাতে। শোন, আমাদের মধ্যে কার স্যালারি বেশি কার কম ওটা কোনো ম্যাটার নয়। যেটা ম্যাটার করে সেটা হলো আমাদের দুজনের টোটাল স্যালারি। ওকে? এবারে একটু নর্মাল হও প্লিজ। দেখি তোর হাতটা দেখি। কিন্তু ডিপ্রেশন কি সহজে কাটে? এর কয়েক মাস পরেই অস্তিমান পিকচারে ঢুকে পড়ল। ও হাইটেক সলিউশন নামে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করত। কোন একটা মিটিংয়ে যেন নম্রতার সঙ্গে আলাপ। তারপর বেশ কয়েকবার নাকি ওদের প্রফেশনাল ফিল্ডে দেখা হয়। একদিন অস্তিমান নম্রতাকে বলে যে ও নিজে একটা সফটওয়্যার কোম্পানি খোলার কথা ভাবছে, তাই সুটেবল পার্টনার খুঁজছে। নম্রতা যে খুব অ্যাম্বিশিয়াস মেয়ে সেটা ওর সঙ্গে ঘন্টাখানিক কথা বললে যে কেউ বুঝতে পারবে। সুতরাং অস্তিমানের স্বাদের কথা জানতে পারা মাত্রই নম্রতা হাত বাড়িয়ে দিয়েছে। এখন ওরা দুজনে যার যার চাকরি করলেও স্বাধীন ব্যবসার তোড়জোড় শুরু করে দিয়েছে। এসব কথার বেশিরভাগই আমার নম্রতার মুখে শোনা। বাকি যেটুকু ছিল সেই শূন্যস্থানটা পূরণ করেছে অস্তিমান। সুতরাং এইভাবেই আমরা 2 থেকে 3 হয়েছি। আর গত কয়েক মাস ধরে আমি সেই 3 থেকে 2 হওয়ার কথা ভাবছি। ঘুণ পোকা, ঘুণ পোকা, ঘুণ পোকাগুলোকে থামতে হবেই, খতম করতে হবেই। কেমন করে তার প্রিপারেশনের কাজ শুরু করে যেতে পারে সেটা নিয়ে আমি অনেক ভেবেছি। তারপর নিয়েছি প্রথম পদক্ষেপ। একটা বেশ বড় মাপের আধুনিক সুটকেস কিনেছি, দারুণ ফ্যান্সি, তবে শক্তপোক্ত বিদেশি জিনিস। আমার দ্বিতীয় পদক্ষেপ হলো ওই সুটকেস আর একটা কালো ব্যাকপ্যাক নিয়ে ঘন ঘন ট্যুরে যাওয়া। তার মধ্যে কতগুলো অফিসের জেনুইন ট্যুর আর বাকিগুলো ফলস ট্যুর। অফিসের নাম করে 2-3 দিনের জন্য স্রেফ কোথাও একটা কাটিয়ে আসি। এই সময়গুলো আমি একা একা কাটাই। ছোটোখাটো একটা 2 নম্বরই কি 3 নম্বরই হোটেলে উঠি। হোটেলের ড্যাম ধরা ঘরে বসে বসে বই পড়ি।
কখনো অফিসের কাজে বেরোচ্ছি এমন ভান করে 4-6 ঘন্টা এদিকে ওদিকে কাটাই। লোকাল বাস টার্মিনাস কিংবা রেল স্টেশনে বসে থাকি। কখনো ব্যাকপ্যাক থেকে ল্যাপটপ বের করে সত্যি সত্যি অফিসের কাজ করি। তারপর আবার হোটেলের ঘরে ফিরে আসি। শেষ পর্যন্ত 2-3 দিন পর আবার নিজের ফ্ল্যাটে ফিরে আসি। স্পষ্ট বুঝতে পারছি আমার ট্যুরে যাওয়ার কথাটা বলতেই নম্রতার মুখ বেশ উজ্জ্বল হয়ে ওঠে। আমিও ভেতরে ভেতরে উজ্জ্বল হয়ে উঠি, কারণ আমার প্ল্যান হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে যাতে আমাকে সবসময় ট্যুরে পাঠানো হয়। তার জন্য অফিসে তদ্দরি শুরু করলাম। ওপরওয়ালারা অবাক হলেও খুশি হলো। ঘর কোনো তিমির কিরণ বেশ ডাইনামিক হয়ে উঠেছে। প্রথমবার ট্যুরে রওনা হওয়ার সময় বড় সুটকেসটা নিয়ে যখন আমি নিচে লিফটে করে নামছি, লিফটম্যান হরিপ্রসাদ বেশ অবাক হয়েছিল। বলেছিল, সাব বহুত দিন কে লিয়ে বাহার যা রহে হো ক্যা? আমি হেসে বললাম, না না, 3 দিনের জন্য যাচ্ছি। সুটকেসে কাপড়া ওয়াপড়ার সঙ্গে অফিসের কাগজপত্র আর গুচ্ছ গুচ্ছ কম্পিউটার প্রিন্ট আউট আছে। কি করব, অফিসের কাজ। তুলে দেখুন না কি ওয়েট। হরিপ্রসাদ রাজি হচ্ছিল না, কিন্তু আমিও নাছোড়বন্দা। কারণ হরিপ্রসাদকে দিয়ে সুটকেসের ওজন আঁচ করানোটা আমার মাস্টার প্ল্যানের একটা এসেনশিয়াল পার্ট। সচমুচ সাব বহুত ভারী হ্যায়। তারপর থেকে মাসে 2-3 বারই ওই বড় মাপের সুটকেস নিয়ে আমার ট্যুরে যাওয়াটা আমাদের ফ্ল্যাট বাড়ির সবার কাছে একটা স্বাভাবিক মামুলি দৃশ্য হয়ে গেল। আমি বেশ বুঝতে পারলাম আমি ট্যুরে গেলেই অস্তিমান আমার ফ্ল্যাটে ট্যুর করতে আসে। নম্রতাকে ল্যাপটপের মতো কোলে নিয়ে যত খুশি বোতাম টেপে। টিপতে টিপতে কম্পিউটার হাঁ হয়ে যায়, হাঁ করে যায়। সালা মস্তিমান সরকার। সব বুঝতে পারলেও আমি বাইরে গণ্ডমূর্খ ল্যাবাকান্ত সেজে থাকি। এটাও আমার প্ল্যানের একটা এসেনশিয়াল পার্ট। আমি অসহ্য অবস্থায় দিন কাটাতে থাকি, কিন্তু বাইরে কিছু বুঝতে দিই না। দিঘির জলের মতো শান্ত থাকি, যেন আমি একটা মাটির তৈরি ভেড়া অথবা ভেরুয়া। কিন্তু কি করব, এইরকম শান্ত শিষ্ট ল্যাজ বিশিষ্ট সেজে থাকাটাও আমার প্ল্যানের একটা স্ট্রং কম্পোনেন্ট। নম্রতার নতুন একটা ট্যুরের পালা আসতেই আমি ওর গায়ে পড়ে আদর আহ্লাদের কাণ্ড কারখানা শুরু করলাম। ও একটু অবাক হয়ে গেল। কি ব্যাপার রে, আজকে হঠাৎ হাই ফাই আদর? কি জানি, ওর গায়ে গাল ঘষতে ঘষতে বললাম, বোধহয় কোনো ইম্পালস এসছে। মনে হচ্ছে এই মুহূর্তে তুই সব। আসলে তুই যদি পুরুষ হতিস তবে বুঝতিস। সে যাই হোক, অনেক ভালোবাসার পর নম্রতাকে বললাম, শোন, একটা ইন্টারেস্টিং গেম খেলবি? কি গেম? চেনা যখন অচেনা। এ আবার কি নাম, কখনো তো শুনিনি। শুনবি কি করে, নামটা একেবারে নতুন, আমার দেওয়া। তারপর নম্রতাকে গেমটার সাত কাহন খুলে বললাম। নম্রতা বরাবরই বেশ অ্যাডভেঞ্চারাস। দেখতে তেমন একটা কিছু না হলেও পার্সোনালিটি দিয়ে সেই খামতিটা ও পুষিয়ে নিয়েছে। তাছাড়া ওকে ওপরে ওপরে দেখি ওর কামনা বাসনার রিক্টার স্কেল আইডিয়া করা যাবে না। আমি জানি সেটা কম করে 8 কি 9 হবে। ওকে বললাম, শোন, এই গেমটার মেন ব্যাপার হলো, তুই যখন এবার ট্যুর সেরে বাড়ি ফিরবি তখন একেবারে নতুন সাজে ফিরবি, যেন একজন অচেনা সেক্সি ইয়াং লেডি। প্রথম দেখায় আমি যেন একদম চিনতে না পারি। একটু থেমে ওর চিবুকের তলায় সুড়সুড়ি দিলাম। তাছাড়া তুই ফিরবি বেশ রাতে, সেরকম হিসেব করেই ফ্লাইট ধরবি। তাহলে একবার ভাবতো ব্যাপারটা কি ফ্যান্টাস্টিক থ্রিলিং হবে। রাত 11টা-12টায় আমার কাছে অভিসারে আসছেন একজন অচেনা সে। মনে মনে বললাম, তাকে আমাদের ফ্ল্যাট বাড়ির কেউ দেখে ফেললেও চট করে নম্রতা বলে চিনতে পারবে না। থাক থাক, আর বলতে হবে না, বুঝে গেছি, নতুন টাইপের একটা অ্যাডভেঞ্চার, তাই তো?
হ্যাঁ, তাই। তাছাড়া তোর পর আসবে আমার পালা। দেখবি এক রাতে তোর সঙ্গে লুকিয়ে দেখা করতে আসবে একজন অচেনা টকবকে ইয়াং ম্যান। উফ, সালা দারুণ হবে। নম্রতা খুব যে একটা আপত্তি করলো তেমন নয়, তবে বাতাসে হাতের ঝাপটা মেরে বলল, সত্যি তোমার মাথায় আইডিয়াগুলোও আসে। যাকগে, পরে কখনো এই গেম খেলা যাবে, চেনা যখন অচেনা। অস্তিমান আইডিয়াটা শুনলে হেবি অবাক হবে। আবার অস্তিমান? পিত্তি জ্বলে গেল আমার, কিন্তু মুখের এক্সপ্রেশন শান্ত দিঘির জল। দিঘির জল। মনে মনে একটু হতাশ হয়েছিলাম, তবে হাল ছাড়িনি। আইডিয়াটা নিয়ে প্রায় ওকে খোঁচাতে লাগলাম। 4 মাস আমি আইডিয়াল হাজবেন্ড হয়ে নম্রতাকে অবাক করে দিলাম। সব সময় ওর কথায় সায় দিতে লাগলাম। কোনো কথায় কাটাকাটি নেই, কোনো ঝগড়াঝাটি নেই, শুধু শান্তিই শান্তি। আমি তখন আমার এই প্ল্যানটা নিয়ে এতই মশগুল যে অস্তিমান হারামজাদাটাকেও মোলায়েমভাবে মেনে নিলাম। একই সঙ্গে চলতে লাগলো অপেক্ষার খেলা। নম্রতা টেলিফোনে কি একটা কায়দায় বেশ ফিসফিস করে কথা বলতে পারে। এমনভাবে কথা বলবে যে ওর কোলে বসে থাকলেও আপনি ওর কথা শুনতে পারবেন না। ল্যান্ডলাইনের হ্যান্ডসেটের রিসিভারটা ও এমনভাবে মুখের কাছে চেপে ধরে যেন মনে হয় রিসিভারটাকে চুমু খেয়ে আদর করছে। ল্যান্ডলাইনে মাঝে মাঝে ওর ফোন আসে। কার ফোন আসে তা জানি না, তবে কখনো কখনো আন্দাজ করতে পারি, কারণ সফটওয়্যারের বিজনেস নিয়ে চাপা গলায় নম্রতা কথা বলে। ফোনে কথা বলা শেষ হলে ও রিসিভার নামিয়ে রেখে গুনগুন করে গান করতে করতে পাশের ঘরে চলে যায়। আমাকে কখনো কিছু বলার কথা ভাবেও না। কার ফোন, কিসের ফোন, আমি যেন একটা টেবিল কিংবা চেয়ার অথবা পাশপালিশ। নম্রতা বোধহয় আমাকে একটু আধটু সন্দেহ করে যে আমি ওর মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করি, সেই জন্য বোধহয় রাতের দিকে মোবাইল ফোন অফ করে রাখে। তখন ল্যান্ডলাইনে ওর ফোন আসে, অনেক রাতেও। বিছানার পাশেই বেডসাইড টেবিলের ওপর টেলিফোন। ফোন বাজলেই ও বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে রিসিভার আঁকড়ে ধরতে। তারপর চলতে থাকে ফিসফিস ফোন। আমি রাগে বালিশটাকে নোকের ঘায়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলি। তুলোর ছোট বড় টুকরো ছিটকে ওঠে শূন্য। মনে হয় যেন ঘরের ভেতরে বরফ পড়ছে। আমার গায়ে মাথায় সব জায়গায় তুলো আর তুলো। নম্রতার মুখটা যেন তুলোয় ঢাকা পড়ে গেছে। কিন্তু সবটাই তো আমার কল্পনা, ওই ফোনের ব্যাপারটা ছাড়া। তাই বালিশটা ঠিকঠাক থাকে, শুধু আমি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে কাঠ হয়ে শুয়ে থাকি। প্রাণপণে কল্পনা করতে থাকি আমি একটা জলে ভিজে সিটিয়ে যাওয়া পাশবালিশ, আর ঘুণ পোকাগুলো আমাকে কাটতে থাকে। চেনা যখন অচেনা খেলার প্রথম নাটক শুরু করে দিলাম আমি। একটা ট্যুর থেকে রাত করেই ফিরলাম। শীতের শুরু, কুয়াশাও ছিল। তার উপরে আমার হালকা ছদ্মবেশের প্রলেপ, চোখে নতুন কেনা 0 পাওয়ারের ফ্যান্সি চশমা, মাথার চুল অন্য স্টাইলে আঁচড়ানো। সোজা আমার 3 তলার ফ্ল্যাটে উঠে গেলাম, সিঁড়ি বেয়ে, কারণ লিফট 10টার পর বন্ধ। হরিপ্রসাদ তখন তার আস্তানায় নিশ্চয় কম্বলের তলায়। ফ্ল্যাটের আর কারোর সঙ্গে আমার দেখা হলো না। নিজের দরজায় 3 বার টোকা মারলাম। নম্রতাকে আগেই জানিয়েছিলাম আমি কখন ফিরব, তাই দরজা খুলে ওর অবাক হওয়ার কথা নয়, কিন্তু হলো। কারণ আমার ছদ্মবেশটা ও হিসেবের মধ্যে ধরেনি। ওটা ওর জন্য সারপ্রাইজ। ও কিছু একটা বলার জন্য হাঁ করেছিল, কিন্তু কোনো শব্দ টব্দ বেরোলো না, কারণ আমি ফ্ল্যাটে ঢুকে পা দিয়ে ঠেলে দরজাটাকে বন্ধ করে দিয়েছি এবং হাত দিয়ে ওর মুখ চাপা দিয়েছি। তারপর ওর গালে টপ করে চুমু খেয়ে বলেছি, চেনা যখন অচেনা। বাঁ হাতে সুটকেসটা মেঝেতে নামিয়ে দিয়েছিলাম আগেই। এবার ব্যাকপ্যাকটা খোলার সঙ্গে সঙ্গে ওকে আদর করা শুরু করলাম। একসঙ্গে বিড়বিড় করে বলতে শুরু করলাম, তুমি যে আমার সেটা কি তুমি জানো? আই লাভ ইউ নম্রতা।
তয় তিমির নয় নম্রতা, কি দারুণ না? থয়ে থামো, বিরক্ত হয়ে আমাকে ঠেলে দিল ও। এসব কি ছেলে মানুষই করছো? আমি হেসে ওকে জড়িয়ে ধরলাম। ছেলে মানুষ হওয়ার চেষ্টা করছি, চেনা যখন অচেনা। ব্যাপারটা কিরকম সুপার রোম্যান্টিক বলো তো? এসো, আজ দুজনে মন্দ হলে মন্দ কি? নম্রতা বিরক্ত হচ্ছিল, কিন্তু আমি হাল ছাড়লাম না। ওকে নরম করার জন্য হাজার রকমের তোয়াজ আর আদর করেই চলছিলাম। যে করেই হোক, চেনা যখন অচেনা খেলাটা ওকে একদিন খেলাতেই হবে। হার মানলে চলবে না। ওর বিরক্তি আর অনিচ্ছার নকরা ছকরা দেখে মাঝে মাঝে আমার মাথায় পারদ ছড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আজই এক্ষুনি ঘুন পোকাগুলোর কাম তামাম করে দিই। কিন্তু না, প্ল্যানের বাইরে কিছুতেই আমি যাব না। নম্রতাকে নরম করে রাখাটাই আমার ব্রত। নিজেকে আমার ভেজিটেরিয়ান ব্রতচারী বলে মনে হচ্ছিল, কিন্তু সালা উপায় কি? দিন রাতের পালা চলতে লাগলো। দিন গড়িয়ে রাত, আবার রাত গড়িয়ে দিন। সেই সঙ্গে অস্থিমানের পার্টি থ্রো করার নকশাবাজিও চলতে লাগলো। আজ প্রোমো তো কাল জন্মদিন, কখনো বার অফিস থেকে রিওয়ার্ড পাওয়ার খুশি। তবে ওর সব ছকের একটাই নীতি, নম্রতার কাছাকাছি থাকা। আমি বেশিরভাগ সময় ফার্নিচারের মতো দিন কাটাই, আর নম্রতাকে খোসামত করে করে বোধহয় অপেক্ষার শেষ সীমায় পৌঁছে গেছি। মোটিভ তো আমার সব সময় মুখিয়েই আছে, শুধু চাই অপরচুনিটি। একটা, মাত্র একটা সুযোগ, তা হলেই। এসব কথা ভাবতে ভাবতে 3 সপ্তাহ পর একদিন সুযোগ এলো। নম্রতা নতুন একটা অফিস ট্যুরে বেরোনোর সময় আমার গলায় হাত বুলিয়ে পেক করে বলল, লাস্ট কদিন ধরে ভাবছিলাম তোমার ওই চেনা যখন অচেনা গেমটার লাভ অ্যাঙ্গেলটা খারাপ না। পাঞ্চ আছে, অল্প স্বল্প কিকও আছে। তাহলে এবারে হয়ে যাক না? দেখি, যদি মুড আসে তো। ও বেরিয়ে যাবার পর আমি মনে মনে এতটাই এগিয়ে গেলাম যে ঠিক করলাম নম্রতা গেমটা খেলুক বা না খেলুক, আমি আমার গেমটা খেলবো। আগে অনেক অনেকবার গেমটা খেলতে গিয়েও আমি লাস্ট মিনিটে ব্যাক আউট করেছি, কিন্তু এবার আর করব না। বারবার যদি আমি এরকম পিছিয়ে আসি তাহলে ঘুন পোকাগুলো ভাববে আমি কাপুরুষ। শেষ পর্যন্ত ওরাই হয়তো আমাকে একদিন শেষ করে দেবে। সুতরাং নম্রতা যেদিন ট্যুর থেকে ফেরার কথা, সেদিন আমি ওর জন্য শেষবারের মতো অপেক্ষা করতে লাগলাম। আমার মাথা শরীর সব ঠান্ডা পাথরের মতো। রাত 10টা নাগাদ ও এলো না। ও অচেনা সেজে আসেনি, তবে একটু বেশি যেন মেকআপ করেছে। কালো চুড়িদারের ওপর হালকা শীতের একটা নীল রঙের পশমিনা জড়িয়েছে। এটা মনে হয় নতুন, আগে আমি দেখিনি। ও ফ্ল্যাটে ঢোকার পর হঠাৎ করেই আমার বুক ধুরধুর করতে শুরু করলো। 1 মাস ধরে কি কনফিডেন্টলি আমি প্ল্যানটা নিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু আজ এক্সিকিউশন পয়েন্টে এসে কি দ্বিধা দ্বন্দ্ব দোলচল। আমি ওকে জড়িয়ে ধরে আদর করতে লাগলাম। স্ত্রীকে কদিনের অদেখায় বিরোহী হাজবেন্ডের রোলটা প্লে করতে লাগলাম। নম্রতা একবার অস্পষ্টভাবে বলল, তোমাকে এত কাঠ কাঠ লাগছে কেন? আমি বললাম, কই না তো। কিন্তু ভেতরে ভেতরে একটু দমে গেলাম। ও আমার মতলবটা টের পেয়ে যাচ্ছে না তো? আমি নম্রতাকে লক্ষ্য করতে লাগলাম, আর আসল মুহূর্তটা খুঁজে নিতে চাইলাম। কিভাবে আমি পা ফেলবো, আর আমার অস্ত্রই বা কি হবে? হঠাৎই শুনি নম্রতার গুনগুন করে গান গাইছে, অস্তিমানের মোবাইলের কলার টিউন। যেটুকু দ্বিধা দ্বন্দ্বের গুঁড়ো আমার মনে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একটা খ্যাপা হাওয়া সেগুলো এক ঝাপটায় উড়িয়ে দিল। এক চিলতে ডিনার সেরে নিয়ে মোবাইল ফোন থেকে কাকে যেন ফোন করলো। ফিরেছি। তারপর কয়েক সেকেন্ড ওপাশের কথা শুনল।
মোবাইলে বেশি চার্জ নেই, একটু পরে ল্যান্ডলাইন থেকে করছি, বাই। আমি তখন রিগর মর্টিসের সমস্যা নিয়ে ভাবছি, আর ভাবছি শেষ পর্যন্ত আমি কি পারবো। না, থাক, এখন না, কাল সকালে। সারাটা রাত আমি ঘুমোতে পারলাম না, কিন্তু নম্রতা ঘুমোলো। আমি ঘুণ পোকাদের সঙ্গে রাত জাগতে লাগলাম। ঘুণ পোকাগুলো আমাকে দুয়ো দিতে লাগলো, বলতে লাগলো, আমরা জানতাম তুমি পারবে না। ভোরবেলা ফোন বেজে উঠল। হালকা আলোয় দেখলাম নম্রতা টেলিফোনের দিকে পাশ ফিরে রিসিভার তুলে কানে চেপে ধরে জড়ানো গলায় কিছু বলছে। এরকম ভোরবেলায় ফোন আগেও অনেকবার এসেছে। বোধহয় কোনো শুয়োরের বাচ্চা ওকে মাঝে মাঝেই ভোরবেলায় ইউজ করে। না, আর কেউ কখনো নম্রতাকে ইউজ করতে পারবে না। আমি বিছানায় পাল্টি খেয়ে নম্রতাকে জাপটে ধরলাম। ও চমকে উঠল, কোনো কথা না বলে আমাকে হাতের ঝটকায় ঠেলে দিল। কথা বলল না, কারণ ফোনে শোনা যাবে। আমি চট করে ওকে ডিঙিয়ে হাত বাড়িয়ে দিলাম, বোতাম টিপে ফোনটা কেটে দিলাম। হোয়াট ননসেন্স বলে বিরক্তিতে আমার দিকে ঘুরতে গেল নম্রতা, কিন্তু ঘুরতে পারল না। আর কোনো শব্দও বেরোলো না ওর মুখ থেকে, কারণ আমি শক্ত হয়ে ওকে জাপটে ধরেছি এবং রিসিভারের কালো কর্ডটা দুপাক জড়িয়ে দিয়েছি ওর গলায়। কে বলল আমি পারবো না? কর্ডের দুটো প্রান্ত দু হাতে শক্ত মুঠোয় ধরে আমি পেছনে হেলে পড়েছি। ডান পা ভাঁজ করে হাঁটু চেপে ধরেছি ওর পিঠের ঠিক মাঝখানে। নম্রতার মাথাটা পেছনে ঝুঁকে পড়েছে, দু হাতে তারটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। পা দুটো এলোমেলো ছুটছে। বিছানার চাদরটা লণ্ডভণ্ড হয়ে ওর গায়ে পায়ে জড়িয়ে গেল। তারপর একটু পরেই সব শেষ। টের পেলাম মাথার ভেতরে ঘুণ পোকাগুলো আর কাটছে না, বরং মনে হলো ওরা যেন আমাকে বলছে ঠান্ডা মাথায় এখন আমায় কি কি করতে হবে। আমি ওদের কথা মতো কাজ করতে লাগলাম। টেলিফোনের কর্ডটা নম্রতার গলা থেকে ছাড়িয়ে নিলাম, রিসিভারটা ক্রেডেলের উপর বসিয়ে দিলাম। তখনই খেয়াল করলাম ওটার গায়ে রক্ত লেগে আছে, একটা বড় টিপের মতো ফোঁটা। কোথা থেকে এলো রক্ত? ওই তো, নম্রতার ঠোঁটের ডান কোণ থেকে অল্প একটু রক্ত গড়িয়ে পড়েছে। ছুটে গিয়ে একটা ড্রয়ার খুলে খানিকটা তুলো নিয়ে এলাম। নম্রতার ঠোঁটের রক্ত ভালো করে ঘষে ঘষে মুছলাম। তারপর টেলিফোনের রিসিভারের রক্তর দাগও তুললাম। রক্তমাখা তুলোটা বাথরুমে গিয়ে কোমোডের ভিতরে ফেলে ফ্লাশ করে দিলাম। নম্রতার দেহটা বিছানায় কাত হয়েছিল, একটা পা মেঝেতে, একটা হাত বিছানার পাশে ঝুলছে। বডিটাকে পাঁজা কোলা করে তুলে নিলাম, বিছানা থেকে বেশ কিছুটা দূরে মেঝেতে নামিয়ে রাখলাম। আমার বড় সুটকেসটা নিয়ে এসে নম্রতার বডিটা তার ভেতরে ঢোকালাম। রিগার মর্টিস শুরু হতে এখনো দেরি আছে, তবু বডিটা ঢোকানোর জন্য ওর হাঁটু ভাঁজ করে ঠেসে ঠুসে বেশ কসরতি করতে হলো। ওর চোখ দুটো বেশ বড় দেখাচ্ছে, গোল গোল চোখে ফাঁকা দৃষ্টি। কি দেখছে কে জানে। নম্রতার একজোড়া চটি নিয়ে এলাম, যে চটি জোড়া পরে ও কাল রাতে ট্যুর থেকে ফিরেছে। তারপর ওর ব্রিফ কেসটা নিয়ে এলাম, ওটা নিয়ে ও সব সময় ট্যুরে যায়। গতকাল ট্যুর থেকে এই ব্রিফ কেসটা নিয়েই ও ফিরেছে। নম্রতার ব্রিফ কেস আর চটি জোড়া আমার বড় স্যুট কেসে ঢুকিয়ে নিলাম। এগুলো সঙ্গে করেই ও আবার ট্যুরে যাক। সব কিছু গোছকাজ করতে আরো 40 মিনিট সময় লাগলো। তারপর আমিও তৈরি হয়ে ঠান্ডা মাথায় কাল্পনিক ট্যুরে বেরিয়ে পড়লাম। হরিপ্রসাদ লিফটেই ছিল, আমাকে দেখে সামান্য হাসলো, বলল, ফিরসে ট্যুর সাব? আমি ঠোঁট উল্টে মুখ বেঁকালাম। কি করব, অফিস। পুরো 72 ঘন্টার পর আমি ট্যুর থেকে ফিরে এলাম। ট্রেন ধরে চলে গিয়েছিলাম অনেক দূরে। পথে নাম না জানা এক বিশাল নদী পেয়েছি। সন্ধ্যের পর সুটকেস নিয়ে সেই নদীর ওপরেই ফ্লাইওভারে উঠেছি। শীতকালের সন্ধ্যা, ব্রিজের ওপর লোকজন নেই,
রেলিংয়ের কাছে এসে সুটকেসের ঢালা খুলে কাত করে ধরেছি। নম্রতা ওর চটি জোড়া আর ব্রিফকেস সব একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল নদীতে। একসঙ্গে আমার সুটকেস, আর মন হালকা হয়ে গেল। মাথার ভেতর থেকে গুণ পোকাগুলো পড়েছে বলে উঠল, সাবাস। অনেক নিচ থেকে ছোট্ট ঝপাং শব্দ কানে ভেসে এলো। নম্রতা কোথায় তলিয়ে গেল কে জানে। পুলিশ কখনো ওদের খুঁজে পাবে বলে মনে হয় না। এরই নাম কি হলো পারফেক্ট মার্ডার? আজে বাজে কাগজ আর জামা কাপড় কিনে আমার সুটকেস ঠেসে ভর্তি করলাম। তারপর ফিরে এলাম ফ্ল্যাটে। পুলিশ যদি নম্রতার খোঁজে আমার কাছে আসে তাহলে আমার স্ট্রেট কাট উত্তর হবে, নম্রতা এখনো অফিসের ট্যুর থেকে ফেরেনি। কিন্তু অস্তিমান যদি এর মধ্যে নাক গলায়, যদি বলে যে নম্রতা ট্যুর থেকে ফিরে এসেছে, ওর সঙ্গে নম্রতার ফোনে কথাও হয়েছে, যদি ও বলে বলুক, আমি বলবো নম্রতা যদি ফিরেও থাকে তাহলে আমার ফ্ল্যাটে ফেরেনি, হয়তো অন্য কারোর ফ্ল্যাটে ফিরেছে, আর সেই হয়তো নিজের দোষ ঢাকার জন্য এখন ন্যাকা সাজছে। তাছাড়া অস্তিমানও পুলিশি ঝামেলার হাত থেকে নিজের চামড়া বাঁচাতে চাইবে। না, আমার কাজ পর্যন্ত পুলিশ পৌঁছতে এখন অনেক দেরি। নম্রতাহীন ফাঁকা ফ্ল্যাটে জীবন কাটানো যে এত সুখ, এত আনন্দ, সেটা আগে বুঝতে পারিনি। একটা গোটা দিন এইরকম সুখ আনন্দে ডুবে থাকার পর হঠাৎই আমার মনে হলো কোথাও যেন একটা খটকা লাগছে। এমন একটা ফিলিং হতে লাগলো কেউ যেন ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে। হালকা পায়ের খসখস শব্দ, শ্বাস প্রশ্বাসের শব্দ, পারফিউমের আবছা গন্ধ। না না না, সব আমার মনের ভুল। রাতের অন্ধকারে শুয়ে শুয়ে যখন নতুন জীবনের তোলমোল করছি, ঠিক তখনই নিঃশ্বাসের শব্দ পেলাম। খুব কাছেই কে যেন নিঃশ্বাস ছাড়ল। সেই শব্দের ধরনে কেমন এক ক্লান্তির ছোঁয়া। আবার মনের ভুল হলেও ব্যাপারগুলো চলতেই লাগলো। মনে হতে লাগলো ফ্ল্যাটে আমি একা নয়। একদিন খুব ভোরে ঘুমটা ভেঙে গেল। চোখ ডলতে ডলতে বিছানায় উঠে বসলাম। তারপর এপাশ ওপাশ তাকালাম। সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু শোয়ার ঘরের দরজাটা খোলা কেন? যদ্দূর মনে পড়ছে আমি তো রাতে ওটা বন্ধ করেই শুয়েছিলাম। তখনই দেখতে পেলাম দরজার পাশে দেওয়ালে ঘেঁষে রাখা একটা ব্রিফকেস, নম্রতার ব্রিফকেস। সেটা থেকে জল গড়িয়ে পড়ছে। কোথা থেকে এলো এটা? তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে এলাম। ঘরের দরজাটা বন্ধ করে ব্রিফকেসটার কাছে এগিয়ে গেলাম। ঝুঁকে পড়ে ভালো করে দেখলাম। না, আমার ভুল হয়নি, এটা নম্রতারই ব্রিফকেস। কিন্তু এটা ফিরে এলো কেমন করে? এমন সময় ল্যান্ডলাইনে টেলিফোন বেজে উঠল। চমকে উঠে ওটার দিকে তাকালাম। এত ভোরে কে ফোন করবে? টেলিফোনের অনেকটা কাছে যাওয়ার পর ব্যাপারটা আমার নজরে পড়ল। ওটার কালো রঙের গা চকচক করছে, আর তার উপর চকচক করছে 5-6টা লাল রঙের টিপ। রক্ত। না, দেখতে আমার ভুল হয়নি, কিন্তু কোথা থেকে এলো? টেলিফোনের রিংয়ের শব্দটা আমাকে নিশির ডাকের মতো টানতে লাগলো। আচ্ছনের মতো ওটার কাছে এগিয়ে গেলাম। রিসিভারটা ধরতেই শিউরে উঠলাম। নরম, পিছল, আমার মুঠোয় যেন জ্যান্ত হয়ে নড়ছে। রিসিভারটা কানের কাছাকাছি নিয়ে আসতেই ঠান্ডা নিঃশ্বাসের টের পেলাম। তারপর কেউ যেন ফিসফিস করে বলে উঠল, তিমির, চেনা যখন অচেনা, আমাকে দেখলে তুই এখন আর চিনতে পারবি না। জলে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুই চলে আয়, আয় আয়। আমি কোনো রকমে বললাম, কে কে কে? আমার গলা কেঁপে গেল।
রিসিভারের ফিসফিসে হাসির শব্দ শোনা গেল। তারপর, চেনা যখন অচেনা, তুই আমার কাছে চলে আয়, এখানে একা একা আমার ভালো লাগছে না, আয়, চলে আয়। টেলিফোনের কর্ডটা হঠাৎ নড়ে উঠল, যেন জীবন্ত একটা সাপ শরীর বাঁকিয়ে কর্ডটা আমার গলা ছুঁতে চাইল। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ পেলাম, শোয়ার ঘরের দরজাটা বোধহয় আবার খুলে গেছে। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা হলো অনিশ দেবের লেখা একটি সাইকো থ্রিলার, তুমি যখন থাকবে না। আশা করছি আপনাদের সকলের গল্পটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতেও একদম ভুলবেন না। গল্পটাকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।